রুশ প্রেসিডেন্ট যুদ্ধবিরতিতে রাজি হলেও পুতিনের বিরুদ্ধে ছলনার অভিযোগ জেলেনস্কির। বললেন, সংঘাত চালিয়ে যেতে চাইলেও ট্রাম্পের ভয়ে ভিন্ন সুর মস্কোর। সিরিয়ার অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করলেন অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট সারা। চলছে আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক তৎপরতা। দামেস্কে ইসরায়েলের বিমান হামলা। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 2 শিশুসহ কয়েকজন নিহত। যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়ার দাবি জাতিসংঘের। 50 দিনের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। শুরুতে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের খবর। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর পরামর্শ তার। কক্সবাজারে উখিয়ায় ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। And in this visit, I already heard 2 clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. Unfortunately, recently, dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়াকে ছলনা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উল্টো মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে ইউক্রেনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়া সম্মত বলে জানান পুতিন, তবে জুড়ে দেন বেশ কিছু শর্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করারও ইঙ্গিত দেন তিনি। স্থিরের সময় বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেশ কিছু শর্ত জুড়ে দিয়ে ইউক্রেনে যুদ্ধবিরতি প্রস্তাবে সমর্থন জানান তিনি। বলেন, এর মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে। যদিও পুতিন সন্দেহ প্রকাশ করেন যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে। 30 দিনের যুদ্ধবিরতি ইউক্রেনের জন্যই সুবিধাজনক হবে উল্লেখ করে চুক্তি লঙ্ঘিত হচ্ছে কিনা তাকে পর্যবেক্ষণ করবে এ নিয়েও প্রশ্ন রাখেন রুশ প্রেসিডেন্ট। 2000 কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্রে সংঘর্ষ থামানোর আদেশ কে দেবে তা একটি প্রধান বিষয়। এছাড়া কোনো পক্ষ যুদ্ধবিরতি ভঙ্গ করলে কাকে দোষারোপ করা হবে, কিভাবে তা যাচাই করা হবে এবং এমন একটি চুক্তি কার্যকর করতে কি শর্ত থাকতে হবে, এসব বিষয় নিয়ে গভীর আলোচনা প্রয়োজন। যেসব প্রশ্ন আসছে তা নিয়ে বারবার আলোচনা করা দরকার বলে জানান পুতিন। এসব বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপের ইঙ্গিত দেন তিনি। যুদ্ধবন্ধের উদ্যোগ নেয় ট্রাম্পকে ধন্যবাদ জানান রুশ প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধবিরতি নিয়ে পুতিনের প্রতিক্রিয়ায় সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কো যুদ্ধ চালিয়ে যেতে চাইলেও ট্রাম্পের ভয়ে কিছু বলতে পারছে না বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। একই সঙ্গে শান্তি আলোচনা জোরদারে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। সিরিয়ার অস্থায়ী একটি সংবিধানে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এর মেয়াদ থাকবে 5 বছর। দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে চলছে আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক তৎপরতা। দামেস্ক সফর করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধান। এর মধ্যেই রাজধানী শহরটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় সম্প্রতি অভ্যন্তরীণ সংঘর্ষে হতাহত হয়েছেন বহু মানুষ। চলমান সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা ও পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছিল সেই জায়গাটি। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামিক জিহাদ। তবে অন্য একটি মাধ্যম বলছে ইসরায়েলি হামলার মূল লক্ষ্য ছিল এক ফিলিস্তিনি। এরই মধ্যে সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধান। নতুন সরকারকে সমর্থন দিচ্ছে আঙ্কারা। তবে দেশটিতে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার কারণে নতুন সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তুরস্কের কর্মকর্তারা সেখানে বিভিন্ন কৌশলগত ও রাজনৈতিক আলোচনা করেন বলে জানা গেছে।
সিরিয়ার এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় দেশগুলোকে সংখ্যালঘুদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে তেল আবিব, যা ইতিমধ্যে সুয়াইদা প্রদেশে বিতরণ করা হয়েছে। এদিকে সিরিয়ার ইদলিব ও আজাজ থেকে বানিয়াস শহরে চিকিৎসা সহায়তা পৌঁছেছে। শহরটিতে কয়েকদিন ধরে চলমান সংঘর্ষে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। চিকিৎসক দল স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দিচ্ছে। এর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ করেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার উপত্যকাটির গাজা সিটি ও বাইত লাহিয়ায় তেল আবিবের হামলায় প্রাণ গেছে অন্তত 2 শিশুর। এছাড়াও পশ্চিম তীরের জর্ডান ভ্যালিতে নেতানিয়াহু বাহিনীর গুলিতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আবারও ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে হামাস। এদিকে গাজায় 50 দিনের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞরা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় লিঙ্গভিত্তিক সহিংসতা ও গণহত্যামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ এনেছেন। তাদের দেয়া প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজায় মাতৃ ও প্রজনন স্বাস্থ্যকেন্দ্রগুলো ধ্বংস করে ফেলেছে। যদিও তাদের অভিযোগ প্রত্যাখ্যান করে তেল আবিব জাতিসংঘের মানবাধিকার পরিষদকে ইহুদি বিরোধী ও সন্ত্রাসবাদের সমর্থক বলে আখ্যায়িত করেছে। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে ইসরায়েলি অভিযান। অঞ্চলটির জর্ডান ভ্যালিতে নেতানিয়াহু বাহিনীর গুলিতে কয়েকজন ফিলিস্তিনির প্রাণ গেছে। নাবলুস, বালাতা ক্যাম্প, বাইত ফুরিক, আকাবা ও আজজুনে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ। ফিলিস্তিনপন্থী মাহমুদ খলিলকে গ্রেপ্তারের প্রতিবাদে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। ভবনের লবিতে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন প্রায় 150 বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে ভবন থেকে সরিয়ে নেয় পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে শতাধিক বিক্ষোভকারী নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে জড়ো হন। ফিলিস্তিনপন্থী মাহমুদ খালিলের মুক্তির দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভবনের লবি। প্ল্যাকার্ড হাতে তারা প্রতিবাদ জানান এবং ফিলিস্তিন সমর্থনে স্লোগান দেন। শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভের কারণে নিরাপত্তা জোরদার করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। একে একে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে ভবন থেকে সরিয়ে নেন তারা। এই ঘটনার প্রতিবাদে মানবাধিকার কর্মী, ডেমোক্রেট নেতারা এবং আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিক্রিয়া দেখা যায় আন্তর্জাতিক মহলেও। বিক্ষোভকারীদের দাবি, রাজনৈতিক মতাদর্শের কারণে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা মানবাধিকার পরিপন্থী। তারা এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দেন। আমরা চাই মাহমুদ খালিলের অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে সারা দেশে চলমান আন্দোলন আরও শক্তিশালী হোক। তার মুক্তির দাবির পাশাপাশি সবাইকে এখনই আওয়াজ তুলতে হবে। মাহমুদ খালিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থায়ী মার্কিন বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে তিনি গ্রেপ্তার হন। এই ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে আরও আন্দোলনের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গ্রিনল্যান্ড দখলে সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের। ন্যাটোকে না জড়ানোর আহ্বান মহাসচিবের। মার্কিন হুঁশিয়ারি প্রত্যাখ্যান দ্বীপটির সম্ভাব্য প্রধানমন্ত্রীর। যে কোনো মূল্যে দখলে নেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বীপটিতে আরও বেশি মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক নিরাপত্তা জোরদারে দ্বীপটি ওয়াশিংটনের প্রয়োজন বলে উল্লেখ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের হুমকি প্রত্যাখ্যান করেছেন দ্বীপটির সম্ভাব্য প্রধানমন্ত্রী। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসেই জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বারবার গ্রিনল্যান্ড দখলে নেয়ার কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বল প্রয়োগ করে হলেও দ্বীপটি নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দেন তিনি। এবার আবারও দ্বীপটি দখলের হুমকি দিলেন ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে হোয়াইট হাউস সফররত ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎকারে দ্বীপটি দখলে ট্রাম্প সেখানে আরও বেশি সেনা পাঠানোর কথা বলেন। আন্তর্জাতিক নিরাপত্তার কারণ দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গ্রিনল্যান্ড ওয়াশিংটনের জন্য প্রয়োজন এবং যে কোনো মূল্যেই তা অর্জন করা হবে। এ সময় ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা দ্বীপটির মালিকানা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। এর উপকূল ঘিরে আমাদের অনেক প্রিয় খেলোয়াড় ঘুরে বেড়াচ্ছে।
বেড়াচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। গ্রিনল্যান্ড থেকে ডেনমার্ক অনেক দূরে। 200 বছর আগে একটি নৌকা সেখানে অবতরণ করেছিল। এরপর দ্বীপটি নিজেদের বলে দাবি করে তারা। সত্যি কিনা জানি না, তবে আমার মনে হয় না এটা সত্যি। গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোকে না জড়ানোর কথা বলেন জোটের মহাসচিব মার্ক রুটে। তবে আর্কটিক অঞ্চলের নিরাপত্তার কথা বললে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটো থাকবে বলে জানান তিনি। যখন শুধুমাত্র গ্রিনল্যান্ডের প্রশ্ন আসে তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগদানের বিষয়টি আমি আলোচনার বাইরেই রাখতে চাই। আমি নেটোকে এখানে টানতে চাই না। এদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকি প্রত্যাখ্যানে স্থানীয় রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন দ্বীপটির বিদায়ী প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ডের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নেলসনের কণ্ঠেও একই সুর। ট্রাম্পের দ্বীপ দখলের প্রচেষ্টাকে প্রত্যাখ্যানের পাশাপাশি গ্রিনল্যান্ডের মানুষের নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত বলে মনে করেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে চাকরিচ্যুত হাজার হাজার কর্মীকে পুনর্বহালের আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া ও ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক এই রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, নতুন ট্রাম্প প্রশাসন সম্প্রতি ব্যাপক হারে ফেডারেল কর্মী ছাঁটাই করতে গিয়ে কিছু নিয়ম লঙ্ঘন করেছে। 20টি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যের আবেদনের পক্ষে রায় দিয়েছেন। এই রায় যেসব সংস্থার উপর প্রযোজ্য তার মধ্যে রয়েছে মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা, ভোক্তা আর্থিক সুরক্ষা ব্যুরো এবং উন্নয়ন সংস্থা USAID। বাংলাদেশের পর্যটক কমে যাওয়ায় কলকাতার সবচেয়ে বড় দুটি ইফতার বাজারে বেচাকেনায় ধস নেমেছে। জাকারিয়া স্ট্রিট ও কলিন স্ট্রিটের বাজারের অনেক ব্যবসায়ী জানান এই মন্দার কথা। এর মূল কারণ হিসেবে ভিসা জটিলতাকেই দুষছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। প্রতি বছরের মতো এবছরও পবিত্র রমজান মাসে কলকাতার বিভিন্ন এলাকায় বসেছে ইফতার বাজার। এর মধ্যে অন্যতম জাকারিয়া স্ট্রিট ও কলিন স্ট্রিটের ইফতার বাজার। দুপুরের পর থেকে এখানে ধীরে ধীরে ইফতারের পসরা সাজিয়ে বসতে শুরু করেন দোকানিরা। এবার কলকাতার এই দুটো বড় ইফতার বাজারে ধস নেমেছে বেচা বিক্রিতে। ব্যবসা একটু খারাপ হয়েছে, বাজার এখনো অত ভালো নেই, হালকা সাথে নরমাল আছে। কেবল ইফতার বাজার নয়, বাংলাদেশি পর্যটক কম থাকায় কলকাতার বিভিন্ন খাবারের দোকানের বিক্রিও ঠেকেছে তলানিতে। গেল কয়েক বছর ইফতারের সময় যে রেস্টুরেন্টগুলোতে টেবিল পাওয়া কঠিন হয়ে যেত, এখন সেখানে হাতে গোনা কয়েকজন বাংলাদেশি পর্যটককে দেখা যায় ইফতার করতে। যেহেতু বাংলাদেশি পর্যটকরা এবার ভিসা সংক্রান্ত জটিলতার কারণে কলকাতা আসতে পারছেন না, তাই সরাসরি এই জাকারিয়া স্ট্রিটের ইফতারির বাজারেও তার নেতিবাচক প্রভাব পড়েছে, এমনটাই জানালেন স্থানীয় ব্যবসায়ীরা। কলকাতার জাকারিয়া স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অভিবাসীদের জন্য নতুন ভিসা নীতি সহ কর্মীদের ভিসা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। প্রযুক্তিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিদেশি দক্ষ তরুণদের ভিসা প্রাপ্তিতে অগ্রাধিকারের কথা ভাবছে সরকার। জনসংখ্যা কম এমন এলাকায় ভিসার ধরন পরিবর্তনেরও সুযোগ পাবেন 8 শতাধিক কর্মী। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের প্রতিবেদন। দক্ষিণ কোরিয়াতে যাওয়া বিদেশিদের বড় একটা অংশই তরুণ। তাই স্থানীয় জনসংখ্যা হ্রাসের পরিপ্রেক্ষিতে দক্ষ বিদেশিদের প্রতি গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। প্রযুক্তিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এরই মধ্যে কোম্পানিগুলো থেকে 1000-এরও বেশি প্রকৌশলী নিয়োগের সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈ চাং মোক, যাদের ভিসার ধরন হবে টপ টায়ার। টপ টায়ার ভিসাধারীরা দেশটিতে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন। 1 বছর থাকার পর F2-তে রূপান্তর করতে পারবেন। পাশাপাশি থাকছে কোম্পানি পরিবর্তনের সুযোগ। এই সুযোগ শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিগুলোতে যারা উচ্চশিক্ষা গ্রহণ করে। ইতিপূর্বে কিন্তু এই সুযোগ ছিল না। এখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে তারা অন্যান্য দেশে চলে যেতে হতো। এখন থেকে এই দেশেই তাদের ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হলো। এদিকে সরকার শীর্ষ 100টি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা ডক্টরেট ডিগ্রিধারী বিদেশি নাগরিকদের জন্য D10T ভিসা প্রদান করবে। এর মাধ্যমে কর্মসংস্থানের জন্য তারা 2 বছর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় থাকতে পারবেন। জনসংখ্যা কম এমন এলাকায় ভিসার ধরন পরিবর্তন করে F2R করার সুযোগ পাবেন প্রায় 8 শতাধিক কর্মী। এই ভিসায় স্বামী স্ত্রী উভয়ই চাকরির অনুমতি পাবেন। এর আবেদন চলতি মাস থেকে শুরু হয়েছে, চলবে 2026 সাল পর্যন্ত। কোরিয়াতে যে প্রদেশগুলো, যে অঞ্চলগুলা জনসংখ্যা কম, ওইসব এলাকার জন্য এই F2R ভিসাটা মূলত কোরিয়ান সরকার চালু করা হয়েছে।
কোরীয় যুদ্ধের সময় সহায়তাকারী দেশগুলোর তরুণদের জন্য ইউথ ড্রিম ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। মৌসুম শুরুর আগে জাপানের টোকিও ছেয়ে গেছে শুভ্র গোলাপি রঙের চেরি ফুলে, উপভোগে দেশি বিদেশি পর্যটকের ভিড়। নেপালসে 4.4 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে, এতে আহত হয়েছেন 11 জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার আঘাত হানা এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে শহরটির বাসিন্দারা। নিরাপত্তার স্বার্থে একটি রাত বাড়ির বাইরে অবস্থান করেন তারা। বন্ধ ঘোষণা করা হয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। ইউরোপীয় ইউনিয়নের অ্যালকোহল জাতীয় পণ্যের ওপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এ নিয়ে পোস্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। জানান ইইউ আমেরিকান হুইস্কির ওপর 50% শুল্ক বাতিল না করলে তিনি এই পদক্ষেপ নেবেন। দ্রুত আমেরিকান হুইস্কির ওপর শুল্ক বাতিল না করলে ফ্রান্স সহ ইইউর শ্যাম্পেন, সব ধরনের ওয়াইন ও অন্যান্য অ্যালকোহল জাতীয় দ্রব্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে বুধবার ইউরোপিয়ান কমিশন জানায় তারা যুক্তরাষ্ট্রের 2600 কোটি ইউরো মূল্যের পণ্যের শুল্ক আরোপ করবে আগামী মাস থেকে। ইউরোপের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্পের 25% শুল্কের প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানায় ইইউ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো ভারতের সনাতন ধর্মাবলম্বীরাও পালন করছেন রঙের উৎসব হোলি বা দোল পূর্ণিমা। পশ্চিমবঙ্গের কলকাতা ও কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে সকাল থেকে। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পিচকারির রঙে রঙিন মুখ, সঙ্গে নানা রঙের আবির। নানা শ্রেণী পেশার মানুষের এই অংশগ্রহণ হোলি উদযাপনে। কোথাও বাজছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তো কোথাও আবার ডিজে। হোলির রঙে রঙিন শান্তিনিকেতনও, সেখানেও চোখে পড়ে হাজারো মানুষের ঢল। এই বহুরূপীদের নিয়ে, যারা অত্যন্ত কালারফুল মানুষ, তাদের নিয়ে, কচি কাঁচাদের নিয়ে আমরা আজকে আনন্দ করছি। কারণ আমরা চাই এই যত কষ্ট সেটা রঙের মাধ্যমে মিছে যায়। এইরকম রঙিন যেন সারাটা বছর থাকে সবার মনে। ফেস্টিভ্যাল অফ কালার্স, সবাই আমরা রঙের একত্রিত হয়ে সবার মধ্যে যেন একতার বার্তাটা পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের মেন জিনিস। উৎসব আনন্দের উৎসব, রঙের উৎসব, সবাই এক হওয়ার উৎসব। ভালো লাগছে। শাস্ত্র অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটিকে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের দিবস হিসেবেই মেনে আসছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। মৌসুম শুরুর আগে জাপানের টোকিও রঙিন হয়ে উঠেছে চেরি ব্লসমের মোহময় রঙে। টোকিওর উয়েনো পার্কে ভিড় জমিয়েছেন দেশি বিদেশি পর্যটকরা। অনেকেই ক্যামেরাবন্দি করছেন নয়নাভিরাম এই দৃশ্য। জাপানের চেরি ব্লসম বা সাকুরা মৌসুম শুরু হতে আরও 1 সপ্তাহ বাকি, কিন্তু টোকিওর উষ্ণ আবহাওয়ার কারণে শহরটি আগেই ভরে উঠেছে চেরি ফুলের শুভ্র গোলাপি রঙে। সুযোগ হাতছাড়া না করে পার্কগুলোতে জড়ো হয়েছেন পর্যটকেরা। কেউ ছবি তুলছেন, কেউ প্রিয়জনের সঙ্গে উপভোগ করছেন নয়নাভিরাম এই দৃশ্য। এখনো ফোটেনি সব গাছের ফুল, তবে মৌসুমের আগেই মনোমুগ্ধকর শোভা উপভোগ করতে পেরে খুশি দর্শনার্থীরা। নেই তাদের উচ্ছ্বাসের কমতিও। আমি প্রথমবারের মতো চেরি ফুল দেখছি। আমার মনে হয় এখনো ফুলগুলো পুরোপুরি ফোটেনি, কিন্তু তবুও এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। চেরি ফুল ছবি তোলার জন্য বেশ সুন্দর। আবহাওয়াবিদরা জানান, গরম আবহাওয়ার কারণে জাপান জুড়ে এবার আগেই চেরি ফুল ফুটতে শুরু করেছে। আগামী 21 মার্চ নাগাদ টোকিওতে সাকুরা পুরোপুরি ফুটবে বলেও জানান তারা। মৌসুমের আগেই বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছেন পর্যটকেরা, ভিড় করছেন স্থানীয় বাসিন্দারাও। কাকলি আখতার, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়।